শীতল, বাগান থেকে একটা চালাকা টেনে দে তো। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছে মতো পেটাই। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসা শুদ্ধের দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখে মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদুরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগল একটাই কথা, যা শুনে ফেলল না তো? শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অসময়ে তো খুব মাথা ঘোরায়, চোখে সাপচা দেখে, সব কিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখও স্যাস্ট্রা লেভেলের। নতুবা যখন দরকার তখন হয় না, আর যখন প্রয়োজন হয় না তখন দলবল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, এ অপু, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এ কথা শোনা মাত্রই শুদ্ধ উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বা হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসেবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার চটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া, কিন্তু আমি যে অনেক কিছুই বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শুনে। ও, এবার যা, বাগান থেকে চালাকাট নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস? তাহলে ভুলভাল বকেছিস। স্বীকার না করে উপায় আছে? চালাকাঠের মার খুব লাগে। এই কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো। চোখে মুখে বাচ্চার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সিতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগের কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগেরই চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তবে কিছু বলার আগেই সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল। পরনের ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে এই ছেলে গত রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইকের চাবি আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করল। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? সবাই ভেবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুজোড়া কুচকে গেল। সে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে, জানাসনি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সিতারা জবাব দিতে পারলেন না। হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থমকেতে দেখে শুদ্ধ ফিচলে হাসল। পরপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এই জন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে চাইছিল আর কি। হোয়াট? এ কথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগলো। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে। সায়নসহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে সে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিছু না, সময় হোক আমিই তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থাকে বিয়েতে এত ভয় কিসের? সামনে ব্যস্ততা আরও বাড়বে, কখন বাড়ি ফিরি না ফিরি ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না। এর চেয়ে একটু সময় দাও, আর কিছুদিন পর জলজ্যান্ত বউ এনে দেব। এ কথা বলে শায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা?
গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি। তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে, তাহলেই হবে। শুদ্ধ বাইরে যাবি? কাজ আছে নাকি কোনো? না। কেন? তাহলে ছোট আম্মুদের সঙ্গে যা। হুম। কথা বলে শায়ন হাত দিয়ে তার চুল ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই। শীতল বোধ হয় বুঝতে ভুল করেছে। তবে এক পক্ষে খুব ভালো হয়েছে, ব্যাপারটা সবারই জানা থাকল। এই নিয়ে কেউ কথা বাড়ালেন না, তবে স্বস্তির শ্বাস চালেন। শুদ্ধ আর দাঁড়াল না, সিমেন্টকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়াল। কিছু বলবি? শায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও শায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে শায়ন শার্টের বুতাম খুলে ঘামে ভেজা শার্ট সরল কর্নারে রাখা বিন ব্যাগের উপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞেস করল, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞেস করব? স্বর্ণর নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো শায়নের মুখোমুখি। তবে মুখে কিচ্ছুই বলল না, শুধু তাকিয়ে রইল। শায়নও তাই। কিছুক্ষণ এভাবেই চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই পেছনে না ঘুরে মুখ খুলল। ইনসান অঙ্কনের কাজিন। অঙ্কন রাজনীতিবিদের ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপরে আসতে পারে, কাজেই সাবধান। শায়ন শুনল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণয়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধাল, গতরাতে আমার পিছু নিয়েছিলি কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝেও হিংসা রাখা উচিত, নতবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না। কাজেই মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবা উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই জানলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। এই কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে শায়ন হাসল, অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধা ঘন্টা পর সিমিন আর শীতল রেডি হয়ে পার্কিং লটে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনও বকছে। শীতল মুখ গুমরা করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই। সে যা শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা আর নিজেরা হাসাহাসি করছিল। শুদ্ধর কাঁধে হাত রেখে কী সব বুঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ, নয়তো যখনই যা বলে শুদ্ধভাই শুনতে পায় কেন। বাসায় নেই জেনেও কথাটা তুলেছিল, কিন্তু কে জানত কখনই সে খাপটি মেরে বসেছে সেই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসল। সিমিনও বসলেন। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধের দিকে তাকালো। এ লোক তাদের সঙ্গে যাবে নাকি? ওমা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জন্যই তো কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না। তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা? ওদিকে তার গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজাল। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর পাশে বসল। গাড়ি চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যেন ইয়া বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরও 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুপাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দুজন খিস্তি করে চলে যাচ্ছে।
এসব নানান ঝামেলা শেষে অতবর হসপিটালে পৌঁছালো একটু দেরিতেই, কিন্তু রিসিপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতে দেখে শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতা করে বললেন, বাপ, তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বুরখা পরা মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা। ও কাঁদছে কেন দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলে আমাকে কল করবে। এ কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকল। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পূর্ণরায়ের নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন? আমি গেলে কি সমস্যা? আছে, অনেক সমস্যা। এ কথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসল। ডাক্তার ওকে যা জিজ্ঞেস করল আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমতো খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞেস করল, সঙ্গে কেউ এসেছে? শুদ্ধ ভা। শীতল পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকল। পাশের চেয়ারে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই। এই ছেলেটা অভিভাবক, আর এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেই তার ফিয়ন্সি। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জ্বলজ্বল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না, তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কী সব বলে এই ডাক্তার? তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবার নিজেই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন। কাজিন লাভ? ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে আর পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে, তবুও আমি ওনাকে বিয়ে করব না। হে হে, আমার বোনের মেয়েও এই কথা বলতো। দেখতেই পারত না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ রাখত না। এখন সেই ছেলেরই বাচ্চার মা সে। হেসে খেলে সংসার করছে দুজন, কেউ কাউকে ছাড়া একদণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিনরাত ঝগড়া করে, মারামারিও হয়। তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারে না। সারাদিন খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক গিয়ে। সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্ত নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনিই তো এসে অব্দি ভুলভাল বকে যাচ্ছে। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সে দায় আমার না। গলা সাউন্ড আসতে, নয়তো থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর,
বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিল, আজও তাই। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজিন লাভ স্টোরি শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে। শুধু ধমক খেয়ে শীতল আর একটা কথাও বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজকে নিজে হাতে খুন করেছে। তাই সে রাগে ফুসফুস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমেন্টকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামল দুজন। মুখে রা নেই কারো। রিসিপশন থেকে কয়েক হাত দূরে সিমেন একজন মহিলার পাশে বসে আছে। ছলছল চোখে তাকিয়ে সান্ত্বনাবাণী ছড়াচ্ছেন। যেই মহিলা কাঁদছে ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমেনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞেস করল না সিমেন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পেছনের সিটে বসা সিমেন বললেন, বাড়ি গিয়ে খাস, এই তো প্রায় চলে এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর। আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুরে খাস। না, আমি কাচ্চি খাবো, মানে খাবই। তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধ গাড়ি থামালো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে বলেনি, তাহলে কেন সে গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই, আমি নামব। পারবো না। কেন? জানি না। সবসময় এমন ভালো লাগে না কিন্তু। আমারও। আম্মু কিছু বলছো না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমিন কোনো জবাব দিল না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করেছে কে? বললাম তো কাচ্চি খাবো। বললাম তো খেতে হবে না। গাড়ি থামাবেন কি না? না। বড় আব্বুকে বলে কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল, অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতে কাচ্চি ঘর পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সবসময় এমন করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের গাড়ি পার্কিং লটে গাড়ি থামালো। গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে নেমে হনহন করে বাসায় প্রবেশ করে দেখে সারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসিয়ে ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসল। অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়েক পরেই উনি কল কেটে মুখে হাসি এঁটে বললেন, কি কি লাগবে লিস্ট করেছ মা? শীতল ওনার কথার জবাব না দিয়ে হড়বড় করে বলল, বড়াব্বু, শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকার সে। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গায়ে এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামল না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুলি খুলে বসল। মনের যত রাগ ছিল সুযোগ বুঝে উগরে দিল। ছেলেরা বড় হয়েছে, তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন। শাসালেনও, যেন বাড়ির ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর, ভালো হয় এসব বর্জন করলে। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচলে হাসি ফুটল। সে কেন হাসল সেই জানে। তবে তাকে বকা খাওয়ানোর পরে শীতল আর বসল না, ফ্রেশ হতে চলে গেল।
আর তার যাওয়ার দিকে তাকে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার এত বিরোধিতা, তাকে সিগারেট টানালে কেমন হয়। বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়াল। হাসি মুখে কুশল বিনিময় করল। চৌধুরী নিবাসের সবার কথাই শুধাল। ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ দেখে মাথা চুলকে অকস্মাৎ বলে বসল, শখ, তোমাকে কিছু বলার ছিল। জি বলুন। না মানে। আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তারও ধারণা আছে। তবে শখের কথা বলা, তাকানো পূর্বের মতোই শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার 3 পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু খাম, তবে বেশ লাগছে, যেন মন মাতানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবল বোনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে। কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতের খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে। তাই সেও ভাবল মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগেই স্বর্ণ বলল, আপু, একটু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। একথা বলেই স্বর্ণ সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে, এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে, তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়াটা অভদ্রতা হয়ে যায়। কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝল আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছে আমারও নেই, বউ বানাবো তোমায়। সায়ন ভাইকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা। আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। এ কথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখোশটি দেখে কিছু বলার আগেই নজর গেল পাশে দাঁড়ানো সেদিনের সে পুলিশের দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণের রেগে থাকার কারণ বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনাফ পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকল। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দু বোন চোখাচোখি করে বেরিয়ে এলে আহনাফ স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাইয়া হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক। সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন, না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। এ কথা শুনে আহনাফ হেসে ফেলল। হাসা তরুণ গালের চমৎকারভাবে দুটো টুল পড়ল। শখ দেখল কি না বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাফও হাসতে হাসতে বলল, তাহলে কি দিলে বোন দেবে শুনি? লেনা দেনাতে কাজ হবে না। আমার বোন পেতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে যান কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে? তা তো হবেই, আমার বোনকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। তা তো অবশ্যই। তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? সময় হলে জানিয়ে দেব। আজ আসি। এই কথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলে চৌধুরী নিবাস, তাই আর রিকশা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ। একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে বাড়ি ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এতটিকেও সারা তো দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝে এমন করে।
বন্ধ রুমে কী করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগানো আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম না, ঠিক ল্যাব বলা যায়। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে সারাফত চৌধুরী নিজে থেকেই এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থাও রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণের। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল কিংবা শেলফে থরে থরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমের। রিমোটের বোতাম চাপলেই টেবিল তার সম্মুখে হাজির হয়। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যায়। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেট রয়েছে প্যাটার্ন লক এবং বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বৈদ্যুতিক শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটি মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাচের জারের দিকে। জারে ছটফট করছে সাদা ধবধবে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরেরই 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এই কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতি পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে করা মানুষের শরীরে বিভিন্ন অংশের সাথে ইঁদুরের অঙ্গের বা তন্ত্রের মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ওষুধের প্রভাব সহজেই নির্মাণ করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিত হতেও পারে। এদের নির্দিষ্ট জিনকে বন্ধ কিংবা খুলে রাখা যায়, ফলে কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তেই সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখল টেবিলের উপর। সুস্থ সবল সাদা ইঁদুর। মুখ তুলে তাকেই যেন দেখছে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুট লাগাতো, প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোনায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করল ইঁদুরের শরীরে। নরম গায়ে সূচ ফোটাতেই ইঁদুরটা ছটফটিয়ে উঠল, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটফট করতেই থাকল। এইটুকু তার শরীর, কতটুকুই বা শক্তি। অতঃপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাজের জারে পুনরায় ইঁদুরটাকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। এরপর বাজ পাখির ন্যায় শিকারের দৃষ্টিতে লক্ষ্য করতে লাগল ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো কাজ শুরু করেছে। সে ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটি কাচের তৈরি গোলাকার টেস্ট টিউব নল নিল। অদূরে রাখা কাচের জগের মতো বিকারটিও রাখল হাতের কাছে। আয়তন হিসাবে 25 ও 50 মিলিমিটারের দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগেই স্টপ কর্ক চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখল হাতের নাগালে। তারপর ছোট বড় থরে থরে সাজানো কাচের তৈরি কেমিক্যাল ফ্লাক্সে থাকা সবুজ রং তরল পিপিটের সাহায্যে টেস্ট টিউবে রাখল। এসব করতে করতে হঠাৎ খেয়াল করল ইঁদুরটা এখনও পূর্বের মতো স্থির আছে। গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনও সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয়, তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলাল। অতঃপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে ক্লিনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করল। শুনছিলেন নূরজাহান আক্তার আলোর লেখা শেষ চৈত্রের ঘ্রাণ। গল্প পাঠেছিলাম আমি তাসরুস মিম। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং স্টোরি বাই তাসরুস
0.2-তে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস 0.2 চ্যানেলে। ধন্যবাদ।